নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আর আজ এসে গেছে আপনাদের সামনে বহু প্রতীক্ষিত মেগা বুক হল কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2026। প্রথমে দেখে নিন এই ব্যাগগুলো, যে ব্যাগগুলোতে করে আমি এই বইগুলোকে বয়ে বয়ে বাড়িতে নিয়ে এসেছি। এই ব্যাগগুলো কিন্তু ক্রেডিট ডিজার্ভ করে, এরা আমার কাজ অনেকটাই কমিয়ে দেয়। কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2026-এ আমি ভ্লগ করেছি, আপনারা সকলেই সেই ভ্লগটা দেখেছেন, ভালোবেসেছেন, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ইনফ্যাক্ট আমি এতটাও আশা করিনি। আমি আপ্লুত, অভিভূত। থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা, এবার আমি আমার সংগ্রহ করা বইগুলো এক এক করে দেখাবো। এই বইগুলো মূলত আমি কলকাতা বইমেলা থেকেই ফিজিক্যালি সংগ্রহ করেছি। প্রথম দুটো মেগা বুক হলে মূলত সেই বইগুলোই থাকবে। তৃতীয় একটা মেগা বুক হলও থাকবে, সেখানে মূলত কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে রিলিজ হওয়া বইগুলোই থাকবে সেখানেও, কিন্তু সেগুলো আমি অনলাইনে আনিয়েছিলাম। সেই বইগুলো আমার তৃতীয় মেগা বুক হলে থাকবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। মেগা বুক হল পার্ট 1। একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে আমি যে বইগুলো দেখাবো সেগুলো মূলত আমার শেষ দুদিনে সংগ্রহ করা বই। প্রথম সংগ্রহ করা বইগুলো আমি দ্বিতীয় মেগা বুক হলে দেখাবো। এই বুক হলে যে ব্যাগের বইগুলো আছে, আসলে সেই ব্যাগটা সামনে রাখা ছিল, সেজন্য এই ব্যাগটার বইগুলো দিয়েই আমি আমার সংগ্রহটা দেখানো শুরু করছি। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন যে এই বইগুলো আমি শেষের দিকে কিনেছিলাম, বা একদম শেষ দিনে কিনেছিলাম, বা তার আগের দিন কিনেছিলাম। প্রথম যে বইটা আমি আপনাদের দেখাবো সে বইটা হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজের দুষ্প্রাপ্য থ্রিলার। এটা প্রকাশ করেছে বুক ফার্ম, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 395 টাকা। এর প্রচ্ছদ দেখেছেন অর্ক চক্রবর্তী। আচ্ছা, এটা সৈয়দ মুস্তফা সিরাজ আপনারা সকলেই জানেন, উনি অত্যন্ত মানে বহুমুখী প্রতিভাবান একজন সাহিত্যিক ছিলেন। উনি কর্নেলের গল্প উপন্যাস তো লিখেছেন, এছাড়া ওনার বহু সামাজিক উপন্যাস রয়েছে, গল্প রয়েছে, ভৌতিক গল্প উপন্যাস রয়েছে। এখানে মূলত ওনার 3টি মৌলিক থ্রিলার রয়েছে, যে থ্রিলারগুলো একটু দুষ্প্রাপ্য আর কি। এই থ্রিলারগুলোর ব্যাপারে খুব বেশি জানাও যায় না, সেই থ্রিলারগুলো বুক ফার্ম সংকলিত করেছে। বুক ফার্মের এই প্রচেষ্টাগুলো আমার ভীষণ ভালো লাগে ব্যক্তিগতভাবে। তো এতে সূচিপত্রতে 3টে উপন্যাস আছে আমি দেখতে পাচ্ছি। অপারেশন ভালকিরি, হিটলার হত্যা চক্রান্ত, বিষাক্ত সুন্দর ফুল, আর শঙ্খ বিষ। এর মোটামুটি ফন্টও ভালো, তবে এতে একটা জিনিস, একটা ছোট অনুযোগ রয়েছে যে বুক ফার্মে নর্মালি বেশ ইলাস্ট্রেশন থাকে, তো এতেও ইলাস্ট্রেশন থাকলে খারাপ হতো না, ভালোই হতো। হয়তো সংকলন করার পরপরই বইটাকে তাড়াহুড়ো করে বের করতে হয়েছে, তাই ইলাস্ট্রেশন করানো ওনারা সময় পাননি। নানদালেস বইটার এমনি ওভারঅল প্রোডাকশন কোয়ালিটি ভীষণ সুন্দর, কাজেই এই বইটা তো আমি অবশ্যই পড়বো আগে। এরপর যে বইটা দেখাবো এটা আমি ফ্যামিলি বুকশপ বলে একটা ইংলিশ বইয়ের খুব বিখ্যাত বুক স্টল আছে, আপনারা সকলেই জানেন, বইমেলাতে ওরা প্রতি বছর স্টল দেয়, সেখান থেকে সংগ্রহ করেছি জাপানিজ গোস্ট স্টোরিজ। লেখকের নাম হচ্ছে ল্যাফ ক্যাজিও হার্ন। খুব সম্প্রতি, মানে এই 2025 থেকে ধরে নিতে পারেন যে আমি জাপানিজ গোয়েন্দা গল্প প্রচুর পড়ছি, এবং অনুবাদে পড়ছি, মানে ইংরেজি অনুবাদেই পড়ছি। অফকোর্স আমি তো আর জাপানিজ ভাষা জানি না, ইংরেজি অনুবাদে পড়ছি, বাংলা অনুবাদে পড়ছি, এবং জাপানিজ সাহিত্যের বা জনর ফিকশনে আমি খুব ভক্ত হয়ে উঠেছি। কিন্তু জাপানিজ হরর সাহিত্যটা আমার পড়া ছিল না। আমাকে একজন বললো যে জাপানিজ ভূতের গল্পগুলো নাকি সমান ভালো। সেজন্যই আমি মূলত এই বইটা সংগ্রহ করেছি। দেখি আমার পড়ে কেমন লাগে, সবার পছন্দ একরকম তো হয় না। যাই হোক, এতে অনেকগুলো গল্প আছে, মোটামুটি ধরুন 20-22টা গল্প আছে। আমি এখানে কন্টেন্টটা দিয়ে দেব, তার বেশি আছে, ইনফ্যাক্ট 30-এর মতন গল্প রয়েছে এখানে। এর
প্রকাশক হচ্ছে বি বুকস, এর মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। এই ব্যাক কাভারে একটা ছোট ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে এই কালেকশনটা নিয়ে। Step into the shadowed corners of Japan's ghost stories, where spirits linger, curses whisper, and the boundary between the living and the dead is blurry. This collection by Lafcadio Hearn brings to life 40 eerie legends passed down through generations, tales of vengeful spirits, mysterious apparitions, and supernatural encounters. Whether it's a spectral warning, an ominous fate, or an inexplicable haunting, each story reveals the unsettling beauty of Japan's rich supernatural heritage. Dare to read after dark. এর প্রচ্ছদটা কিন্তু বেশ ভয়ানক। জাপানিজ আর্টের মধ্যে এরকম ভয়ানক ছবি সচরাচর দেখা যায় না। তো দেখি গোয়েন্দা গল্পর মতন এই হরর গল্পগুলো আমার ভালো লাগে কিনা। জাপানের কিছু মিথিক্যাল ক্রিচার নিয়ে অনেক কথা শুনেছি। জাপানি দেবতা বলে একটা ছোটবেলায় একটা গল্প সংকলন পড়েছিলাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তাই আমি জানি যে ওদের মাইথোলজি, তাতে অনেক রকম ভূত দানব ইত্যাদি রয়েছে, সেগুলোকেই বোধহয় এই গল্পগুলোতে ইনকর্পোরেট করা হয়েছে। পড়ে আপনাদের অবশ্যই জানাবো। আমি এর আগে কিছু রিভিউ বা বুক হলে আপনাদের আগেই বলেছি যে কিছু কিছু লেখকের উত্থান আমি এই কবছরে রিভিউ করা কবছরে দেখতে পেয়েছি, এবং তাদের উত্থান, তাদের পরিশ্রম এবং তাদের লেখার মান বৃদ্ধি আমাকে বিস্মিত করেছে আর আমাকে খুবই ইমপ্রেস করেছে। তাদের মধ্যে একজন হচ্ছে মৃগাঙ্ক চক্রবর্তী। মৃগাঙ্কর যখন আমার পরিচয় মৃগাঙ্কর সঙ্গে, তখন সে সাহিত্যের আঙিনায় সবে নতুন নতুন এসেছে, কুচবিহারের ছেলে, এবং আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল, তারপর এক দুবার চ্যাট হয়েছিল। তারপর আস্তে আস্তে আমি দেখলাম যে সে ইক্ষুবিষা বলে একটি বই লিখলো, খড়ি থেকে তার একটি বই প্রকাশিত হলো, আর আজ মানে বাংলা বই প্রকাশনার জগতের মহিরুহ বলা যেতে পারে। দেশ পাবলিকেশন থেকে তার একটা বই বেরিয়েছে, যদিও সেটা নন ফিকশন, কিন্তু নন ফিকশনকে আমি কোনোভাবেই ফিকশনের থেকে খাটো করি না, বরং নন ফিকশন লেখা, চিত্তাকর্ষক নন ফিকশন লেখা যে কঠিন, সেটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি। কাজে এই বইটা দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগলো, এবং লেখককে সেখানে দেখতে পেয়ে আমি তার একটা সই বাগিয়ে নিলাম, দু চারটে কথাও বললাম প্রবল ভিড়ের মধ্যে। বইটির নাম হচ্ছে বাংলার ভৌতিক দেবদেবী ও অপদেবতা। এর কাভারটা বেশ ভয় জাগানো, কোনো ফিকশন বইয়ের মতোই কাভার আর কি, পেছনটা এরকম ব্যাক কাভার। এর ভূমিকা লিখেছেন স্বয়ং নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। আমার তো মনে হয় মৃগাঙ্কর মানে নিজেই নিজের পিঠ চাপড়ানো উচিত আর কি। স্বয়ং নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, নৃসিংহ প্রসাদ ভাদুড়ী ওর বইয়ের ভূমিকা লিখে দিয়েছেন। আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 399 টাকা। এর প্রচ্ছদ দেখেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। আমি জানি মৃগাঙ্ক বেশ কিছু লৌকিক দেব দেবতা নিয়ে রিসার্চ করে, এবং উত্তরবঙ্গে অনেক লৌকিক দেব দেবতা, অপদেবতা ইত্যাদি রয়েছে, তাদেরকে নিয়ে ওর গভীর পড়াশোনা আছে। ওর অনেকগুলো ফিকশন লেখাতেও আমি তার প্রমাণ পেয়েছি, তো এখানেও সেরকমই রয়েছে। এখানে আমি সূচি দিয়ে দেব। উত্তরবঙ্গ, আসাম, বাংলা সীমান্তের লোকায়ত বিশ্বাসে ভৌতিক দেবদেবী অপদেবতা, এটা একটা চ্যাপ্টার। মধ্যবঙ্গের লোকায়ত বিশ্বাসে ভৌতিক দেবদেবী ও অপদেবতা। তারপর রাঢ় অঞ্চল, দক্ষিণবঙ্গ, তারপর পূর্ববঙ্গ, ত্রিপুরা ও মেঘালয় সীমান্ত, মানে জিওগ্রাফিক্যাল ইউনিটে সে দেবদেবতাকে এরকমভাবে ডিভাইড করেছে, প্রত্যেকের নাম দেয়া রয়েছে। নামগুলো ভীষণ ইন্টারেস্টিং, যেমন পেচো পেচি, হাচুংমা, খৌরিং, রাঙাধার, ধানসুয়ারি, কালসুর, মিচিকবাই, পিদুয়া ও মৈশিং, নিষ্কাইন্দা, এরকম কিছু নাম রয়েছে। আর ভেতরে বেশ কিছু ইলাস্ট্রেশন ফটো রয়েছে, কাজে সেটা এর অথেন্টিসিটি আরো বাড়িয়েছে। তো এই ধরনের আইকনোগ্রাফি, লৌকিক দেবদেবী, এর উপর আমার একটা ইন্টারেস্টও আছে। শুধু যে আমার চেনা একজন লেখক এটা লিখেছে শুধু তাই জন্য নয়, এই বিষয়ের আমার ইন্টারেস্ট রয়েছে, এবং আমি উত্তরবঙ্গের এই ধরনের মানে দুর্গম গ্রামে গেছি, বাবার কাজের সূত্রে, বাবার জিপে করেই গেছি, বাবা সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, আসামেও গেছি। কাজেই এর মধ্যে বেশ কিছু দেবী দেবতা আমি কিন্তু দেখেছি, মূর্তি দেখেছি, আমার দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু এর পেছনে ইতিহাসটা আমি জানতাম না। এই বইয়ের মাধ্যমে সেটা জানবো আশা করছি। এবার আমি ভেবেছিলাম যে ইংলিশ একটা ক্লাসিক কিনবো বইমেলা থেকে, যার প্রোডাকশনটা খুব সুন্দর হবে। সেই ইচ্ছে পূরণ করলো জোসেফ কনরাডের এ হার্ট অফ ডার্কনেস। এটা ফিঙ্গারপ্রিন্ট বলে একটি পাবলিকেশন আছে, ভীষণ ভালো করছে এখন ইংলিশ প্রকাশনার জগতে, সেখান থেকে এটি বেরিয়েছে। এর মুদ্রিত মূল্য হচ্ছে 399 টাকা।
আর দেখুন এটা কি সুন্দর সোনালী, আপনাদের দেখাতে পাচ্ছি তো, সোনালী জলে রং করা, সে আগেকার দিনের ভালো ভালো বইগুলো যেমন হতো ঠিক সেভাবে করা। ভেতরে এরকম চমৎকার কিছু ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে। এবং জোসেফ কনরাড, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানে না, জোসেফ কনরাড কিন্তু জন্মসূত্রে ইংরেজ বা আমেরিকান লেখক ছিলেন না, কিন্তু উনি ইংরেজিতে লিখতেন, উনি জন্মসূত্রে পোলিশ ছিলেন। এবং হার্ট অফ ডার্কনেস একটা অত্যন্ত বাস্তবসম্মত, রূঢ় বাস্তবসম্মত ডার্ক একটা নভেল। আমি বহুদিন আগে এটার থেকে একটা এক্সার্প্ট বা একটা পিস পড়েছিলাম, এটা আমাদের গ্র্যাজুয়েশনে সিলেবাসে ছিল এবং পড়ে আমার একটা ধাক্কা লেগেছিল। তো তারপর থেকে ভাবছিলাম যে বইটা সংগ্রহ করব, কিন্তু বহু বছর ধরেই করা হয়ে ওঠেনি। আজ সেই ইচ্ছেটা পূর্ণ হলো, তাদের মাথায় এলো আর ইচ্ছেটা পূর্ণ করে ফেললাম। এবার ক্লাসিকের বিষয় আর কি বলবো বলুন, এটুকুই বলতে পারি যে এটা পড়ে তো ভালো লাগতে বাধ্যই, আর এছাড়াও এটি অবশ্যই একটি সংগ্রহযোগ্য বই। আর মানে আমি খুব বেশি অনুবাদ পড়ি না, যে যে ল্যাঙ্গুয়েজে সেটা লেখা সেই ল্যাঙ্গুয়েজেই কালেক্ট করাটা বিশ্বাস করি। যদি না সেই ল্যাঙ্গুয়েজ আমার অজানা হয় তাহলেই আমি অনুবাদটা কিনি, যেমন জাপানিজ বইগুলোর ক্ষেত্রে করি, ফ্রেঞ্চ বইয়ের ক্ষেত্রে করি, কোরিয়ান বইয়ের ক্ষেত্রে করি। যাই হোক, তো এটা তো ইংলিশেই লেখা, ইংলিশেই আমি এটা সংগ্রহ করেছি। পড়ে জানানোর চেষ্টা করব কেমন লাগলো। আপনারা যদি আমার ভ্লগ দেখে থাকেন, দেখবেন যে আমি সুলেখিকা সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের একটা ছোট্ট বাইট নিয়েছিলাম আমার ফার্স্ট ব্লগে। সুপর্ণা চ্যাটার্জি ঘোষাল আমার মতে এই সময়ের বলিষ্ঠ লেখিকাদের মধ্যে অন্যতম। তার গল্প, মানে গল্প বলুন, তার নন ফিকশন, সেগুলো টপিক ভীষণই অন্য রকমের হয়, আউট অফ দ্য লিগ হয় এবং সাহসী হয়। এবং ওনার সঙ্গে কথা বলেও বোঝা যায় যে উনি খুব নির্ভীক, দৃঢ়চেতা একজন মহিলা। এবং আমি ওনার লেখনী তো ভালোবাসি, পরশ্বকায় থেকেই আমি ওনার লেখনীর ভক্ত। তো এবার আমি ওনার স্বাক্ষরটিও নিয়ে নিয়েছি বাইট নেওয়ার সঙ্গে সঙ্গে। এই যে স্বাক্ষর দেয়া, এই বইটির নাম হচ্ছে নিধন পর্ব, স্মেল অফ বুকস থেকে এটা প্রকাশ করা হয়েছে এবং এটা অগাস্ট 2025 সালে প্রকাশ হয়েছিল, যদিও আমি কলকাতা বইমেলা থেকে এটা সংগ্রহ করলাম। এটা মূলত কি নিয়ে দেখুন, এখানে লেখাই আছে 2025 সালের প্রথম ভাগে কলকাতার বুকে ঘটে যায় এক মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ড, ট্যাংরা মার্ডার কেস। কাকতালীয়ভাবে ঠিক একই সময় মিরাটেও ঘটে ততোধিক নৃশংস ঘটনা, সৌরভ রাজপুত মার্ডার মিস্ট্রি। এই দুটি ঘটনাকে কেন্দ্র করে ফিকশনালাইজড নন ফিকশন ঘটনার দুটি উপন্যাসিকা রয়েছে এই বইতে, মানে ট্রু ক্রাইম। এই ট্রু ক্রাইম ঘটনাটা কিন্তু এখন ভীষণ ভীষণ জনপ্রিয়। এবং সুপর্ণা চ্যাটার্জি ঘোষাল, আমার মনে হয় যেটা বললাম যে উনি খুব সাহসী লেখিকা, কাজেই একটা নো হোল্ডস পার্ট যেটাকে ইংলিশে বলে সেরকম একটা ইনভেস্টিগেশন আমরা নিশ্চয়ই পড়তে পারবো এই বইতে, সেটাই আশা। সেজন্যই আমি এই বইটা মূলত কিনেছি। কারণ ট্যাংরা মার্ডার কেস নিয়ে না আমি দেখেছিলাম যে তখন প্রিন্ট মিডিয়াতে বেশ কিছু আর্টিকেল বেরিয়েছিল, চ্যানেলেও বেশ কিছু অ্যানালিসিস বেরিয়েছিল, কিন্তু সবকিছুই না ভীষণ ধোঁয়াটে। তো আশা করছি এই বইটা পড়ে এই ধরনের ক্রাইমের পেছনে আসল কারণ এবং মনস্তাত্ত্বিক দিকটাও আমরা হয়তো খুঁজে পাবো। বইটার প্রচ্ছদটা বেশ অন্যরকম এবং পেছনে এরকম একটা ব্লাড মার্ক রয়েছে। আর প্রচ্ছদ দেখেছেন রত্নদীপ চ্যাটার্জি, ইনি বোধহয় স্মেল অফ বুকস এর সঙ্গেই জড়িত। যাই হোক, প্রচ্ছদটা আমার বেশ ভালো লেগেছে, অন্যরকম, মিনিমালিস্টিক কিন্তু খুব এফেক্টিভ। আর পেপার ব্যাক, যে হাতে নিয়ে পড়া সুবিধে। আমার ইচ্ছে আছে, আমার একটা জার্নি করার আছে, লং জার্নি, এপ্রিল মাসে, তখন আমার ইচ্ছে আছে পুরো ট্রেন জার্নিতে এটা পড়ার। দেখা যাক কখন পড়ি। দেব সাহিত্য কুটির থেকে বেশ কিছু বই আমি সংগ্রহ করেছি এবার কলকাতা বইমেলায়। তার মধ্যে এই বইটি আমার নজরে আসে এবং এই বইটি আমি সংগ্রহ করি। এই বইটি যদিও কিছুদিন আগে বেরিয়েছে, অহন সেনগুপ্তর লেখা আর্যাবর্তের বীরাঙ্গনা। এর মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা। এর প্রচ্ছদ দেখেছেন গৌতম দাশগুপ্ত আর অলঙ্করণ করেছেন সুমিত হান্ডে। এটা গত বছর বইমেলায় বেরিয়েছিল, কিন্তু গত বছর এটা আমার সামহাও মানে নজরে আসেনি। এখানে মূলত দুজন মানে বীরাঙ্গনা
ঐতিহাসিক কাহিনী বলা যেতে পারে, দুজন বীরাঙ্গনাকে নিয়ে ঐতিহাসিক কাহিনী এই বইটিতে রয়েছে। একটি হচ্ছে অবন্তিকা, একটা হচ্ছে সূর্য সেনী। সূর্য সেনী নেপালের রানী ছিলেন, এটুকু আমি জানি, এর বাইরে কিন্তু কিছু জানি না। ওনার বীরত্ব নিয়ে পড়ার আগ্রহ রইল। এছাড়া আর অবন্তিকাটা যতদূর আমি ভূমিকা পড়ে বুঝেছি, অবন্তিকাটা হচ্ছে রানী ময়নামতির গল্প, যিনি ধর্মপালকে পরাজিত করেছিলেন বলে আহ লোকশ্রুতি আছে। তো কাজে এই দুজন ইতিহাসে উপেক্ষিতা, এখনকার ইতিহাসে উপেক্ষিতা বা লিখিত ইতিহাসে উপেক্ষিতা নারীদের এই কাহিনী আশা করি আমার ভালো লাগবে, সেজন্যই বইটা নিয়েছি। এবং বইটা খুব মানে কম পৃষ্ঠারই বই, দুটো উপন্যাস রয়েছে এবং 100 পাতা, 101 পাতা। কাজে দুটো উপন্যাসিকাই বলে, উপন্যাস তো এটা বলা যাবে না, দুটো উপন্যাসিকা বা বড় গল্প নিয়ে বইটি। আশা করি খুব তাড়াতাড়ি শেষ করে আপনাদের একটা রিভিউ দিতে পারবো। এই ধরনের ঐতিহাসিক বই পড়তে আজকাল আমার খুব ভালো লাগে। এরপর যে বইটি আপনাদের দেখাবো, এই বইটি রামায়ণে নানা রকম ফরম্যাট আছে, রামায়ণ নানা ধরনের রামায়ণ আছে। একটা অদ্ভুত রামায়ণ রয়েছে, এমনি বাল্মীকি রামায়ণ তো আমরা জানি, রামায়ণ নানা ভাষায় লেখা রয়েছে, কৃত্তিবাস রামায়ণ যেমন তুলসীদাসের রামচরিতমানস রয়েছে, সেরকমই এই ভূষুণ্ডী রামায়ণও রয়েছে। এই ভূষুণ্ডী রামায়ণটা আমি সংগ্রহ করেছি খসড়া থেকে। হ্যাঁ, এর বাইরেও কিন্তু আন্তর্জাতিক রামায়ণও রয়েছে, যেমন থাইল্যান্ডের নিজস্ব রামায়ণ রয়েছে, ইন্দোনেশিয়ার রামায়ণ রয়েছে। এ নিয়ে আমি একটা ইংরেজি বই পড়েছিলাম, কিন্তু সেখানে ভূষুণ্ডী রামায়ণের উল্লেখ ছিল না। এটা আমি খসড়ার পেজে প্রথম দেখি এই বইটা নিয়ে কথা, তারপরে আমি এটা সংগ্রহ করি। এর মুদ্রিত মূল্য 275 টাকা। এর প্রচ্ছদটা খুব ভালো লেগেছে আমার, চমৎকার প্রচ্ছদ, আপনাদের এখানে আমি দেখিয়ে দেবো আরেকবার। প্রচ্ছদ আর অলঙ্করণ করেছেন দিবাকর চন্দ। এটা অ্যাকচুয়ালি 2024 সালে বইমেলায় বেরিয়েছিল, তখন আমার অবভিয়াসলি সংগ্রহ করা হয়নি। এখানে আমি জানি যে এই বইটা 1975 সালেই জনসমক্ষে আসে, তার আগে সাধক সমাজের বাইরে কিন্তু এই বইয়ের কোনো প্রচার ছিল না। কাজেই এটা একটা ভূষুণ্ডী কাক হয়, ভূষুণ্ডী কাকের দ্বারা বর্ণিত রামায়ণ। তো বুঝতেই পারছেন এটার মধ্যে একটা তন্ত্রের ব্যাপার রয়েছে, একটা মিস্টিসিজম রয়েছে এই বইটাকে ঘিরে। রামায়ণের এই ভার্সনটা আমার পড়ার ইচ্ছে রইল, কারণ রামায়ণ নিয়ে একটা খুব বড় কাজ করার আমার ইচ্ছে রয়েছে এই চ্যানেলে বা অন্য একটি চ্যানেলে। কাজেই আপনাদের একটু রিভিল করেই দিলাম, পুরোপুরি স্পয়লার দিলাম না। একটা এরকম কাজ করলাম, আমার 1 বছর ধরে ইচ্ছে রয়েছে, নানা রকম রামায়ণ মহাভারত আমি পড়ছি। যাই হোক, একটা সিরিজ স্টার্ট করার ইচ্ছে রয়েছে, তো তার জন্যই আরো এইটা কেনা। এবং এছাড়াও পড়তেও আমার আশা করি ভালো লাগবে। অদ্ভুত রামায়ণ ভালো লেগেছিল, এটাও আমার আশা করি পড়তে ভালো লাগবে। এখন যে বইটি দেখাবো, এই বইটি জন্য আমি বুক টিউবার আকাশ রায়কে একটা ধন্যবাদ দিতে চাইবো। আকাশের একটি ভিডিওতেই আমি এই বইটার ব্যাপারে প্রথম জানতে পারি, তারপর থেকে আমার খুব আগ্রহ ছিল এই বইকে নিয়ে। বইটির নাম হচ্ছে ব্রহ্মাণ্ড রহস্য অম্বর পুষ্প অভিযান, প্রকাশ করেছে নিউ ভারত সাহিত্য কুটির, এবং লেখক হচ্ছেন অরিজিৎ মুখোপাধ্যায়। এর খুব সুন্দর রঙিন প্রচ্ছদটি এঁকেছেন সৌজন্য চক্রবর্তী, এবং লেখক এটি উৎসর্গ করেছেন তার মাকে। যেটা বললাম, মুদ্রিত মূল্য 350 টাকা। এর অলঙ্করণগুলো লেখক স্বয়ং করেছেন, মানে অরিজিৎ মুখোপাধ্যায় নিজেই অলঙ্করণগুলো করেছেন। আচ্ছা, দেখা যাক। এখানে দেখুন একটা ফ্ল্যাপ রয়েছে, এখানে কিছু লেখা রয়েছে, আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। লেখক পরিচিতিও দেওয়া রয়েছে। এই লেখকের বেশ কিছু বই অন্যান্য প্রকাশনাতে আমি দেখতে পেয়েছি, তা আমি প্রথম এই লেখাটাই পড়বো ওনার। উনি বিটেক এবং MBA করেছেন, তারপরে সেলফ এমপ্লয়েড একটা পেশায় রয়েছেন, আধুনিক প্রযুক্তি নিয়ে উনি পড়াশোনা করেন। যাই হোক, বেশ টেকনিক্যালি সাউন্ড মানুষ বলে মনে হয়। ভেতরে দেখুন একটা এরকম খুব মিষ্টি একটা অলঙ্করণ রয়েছে, আপনাদের পড়ে শোনাই এখানে কি লেখা। বিশেষ চন্দ্রগ্রহণের রাতে চতুরঙ্গ জেগে ওঠে বিকল্প মাত্রার এক বিস্ময়কর ব্রহ্মাণ্ডে। সেখানে বিভান, চারুশীলা, এমি ও শঙ্কর প্রত্যেকে লাভ করে এক একটি অলৌকিক পরাশক্তি। নাগলোকের বিপদসংকুল ভূখণ্ড থেকে জাদুকরী অম্বর পুষ্প সংগ্রহের দৃঢ় সংকল্পে তারা অভিযানে নামে। অপরিচিত সেই জগতে পৌঁতে পৌঁতে উন্মোচিত হতে থাকে গোপন রহস্য, ঘটতে থাকে একের পর এক শিহরণ জাগানো ভয়ঙ্কর ঘটনা। ব্রহ্মাণ্ড রহস্য সিরিজের প্রথম খণ্ড অম্বর পুষ্প অভিযান পাঠকদের উপহার দেয় রোমাঞ্চকর অভিযানের আবহে গড়ে ওঠা
বন্ধুত্ব ও সাহসের এক হৃদয়স্পর্শী কাহিনী। অরিজিৎ মুখোপাধ্যায়ের লেখা টান টান উত্তেজনায় ভরপুর এই উপন্যাস বাংলা সাহিত্যে উন্মোচন করেছে এক নতুন দিগন্ত। বোঝা যাচ্ছে যে একটা কিশোর পাঠ্য অ্যাডভেঞ্চার উপন্যাস, যাতে একটু কিছুটা ফ্যান্টাসি এলিমেন্টও রয়েছে। বইটির কিছু অলঙ্করণ আমি দেখছিলাম, ছাপাও ভীষণ সুন্দর, অলঙ্করণগুলো ভীষণ সুন্দর। কাজেই টেকনিক্যালি একটা বেশ সুন্দর বই বলে আমার মনে হচ্ছে। ব্যাক কভারটাও ভীষণ সুন্দর, এই দেখুন। এই বইটা অবশ্যই পড়বো আমি, এবং বইটির মনে হয় আমার ভালো লাগবে, মানে আমার এই ধরনের বই পড়তে ভালো লাগে। যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা সবাই জানেন যে উত্তরবঙ্গের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ রয়েছে। আমার বাবার সবারই বড় হয়ে ওঠা একটা অংশ উত্তরবঙ্গতে। তো উত্তরবঙ্গ থেকে একটি উল্লেখযোগ্য প্রকাশনা সংস্থা হচ্ছে এখন ডুয়ার্স, এবং সেখান থেকে এই বইটি বেরিয়েছে, উত্তরবঙ্গ রেল ইতিবৃত্ত। লেখকের নাম অভিজিৎ দাস। আমার ঠাকুরদার রেলওয়ের যে স্কুলগুলো হয়, সেই স্কুলগুলোতেই সারা জীবন উনি টিচার ছিলেন, তারপর হেডমাস্টার, প্রিন্সিপাল হয়েছিলেন। তো আমার বাবাদের ছোটবেলাটা পুরোপুরি রেলওয়ে কলোনিজগুলোতেই কেটেছে। তো উত্তরবঙ্গের রেলওয়ে কলোনিগুলোর সঙ্গে বাবার একটা বেশ আত্মিক যোগাযোগ রয়েছে। আমারও কোথাও না কোথাও একটা কানেকশন আমি ফিল করতে পারি। মূলত এই বইটি বাবার জন্যই কেনা, কিন্তু এখন আমি আপাতত এটা পড়ছি। এতে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর। যেমন ভারতে রেলের যাত্রা শুরু হলো, বাংলায় এলো রেল, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে ও ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে, ভারতে রেলপথের দুই কাণ্ডারি, উত্তরবঙ্গে প্রথম রেল দেখা দিল। তারপর আস্তে আস্তে মানে গ্র্যাজুয়ালি পুরো জেনারেল একটা ইতিহাস থেকে আস্তে আস্তে ওনারা পার্টিকুলার টপিকে এসেছেন লেখকরা। এবং এখানে একটা প্রসঙ্গত বলে রাখি, এটা খুব সুন্দর, ওনারা বুকমার্ক দিয়েছেন যেখানে একটা কিউআর কোডও রয়েছে। কিউআর কোডটা পুরোপুরি ওদের বুক লিস্টটা আপনাদের সামনে তুলে ধরবে, এবং কিউআর কোডটা কিন্তু কাজ করে। অনেক সময় এইসব কিউআর কোড কাজ করে না, এই কিউআর কোডটা কিন্তু কাজ করে। আমি নিজে গুগল লেন্স দিয়ে তুলে দেখেছি। যাই হোক, এখানে আসাম রেলওয়ে লিঙ্ক প্রজেক্ট, আরো অনেক রকম রয়েছে। এরকম একটা বই আমার কাছে রয়েছে, আমি রেকমেন্ডও করেছিলাম, তবে সেই বইটা আকারে বহরে অনেকটাই বড়। এই বইটা বেশ কনসাইজ, 206 পাতার মধ্যে পুরোপুরি উত্তরবঙ্গের রেল ইতিহাসকে তুলে ধরেছে। এ ধরনের নন ফিকশন বই পড়তে খুব ভালো লাগে, ইনফরমেটিভও হয়। আর যেটা বললাম, একটা যোগাযোগ তো রয়েছে, একটা কানেকশন, ইমোশনাল কানেকশন, একটা আত্মিক যোগাযোগ রয়েছে। কাজেই আমার বিশ্বাস এই বইটা পড়তে আমার ভালো লাগবে। আমার প্যাশনের একটা বড় দিক হচ্ছে সিনেমা, চলচ্চিত্র, এবং এখন আমি পুরনো চলচ্চিত্র নিয়ে খুব ঘাটাঘাটি করি। সাইলেন্ট যুগ, 40s, এইসব যুগ বা টকিজ যখন শুরু হলো, যতটা জানা যায় আর কি। এবং বাংলা চলচ্চিত্রে সেই সময়টা তো একটা সোনার সময়, কারণ বাংলায় তখন পথ দেখাতো ভারতীয় সিনেমাকে। তো সেই সময়কার কথা আবার লিখেছেন প্রেমাঙ্কুর আথর্তী, কাজে এই বইটা সংগ্রহ না করে পারিনি। বিন্দু বিসর্গ পাবলিকেশন থেকে এটা বেরিয়েছে। প্রসঙ্গত বলে রাখি, ওদের স্টলটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল, এবং এই বিন্দু বিসর্গ স্টলের দুজন ছিলেন, ওনাদের ব্যবহার এবং এনথুসিয়াস্টিক রেসপন্সটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তো এটা প্রেমাঙ্কুর আতর্থীর লেখা। প্রেমাঙ্কুর আতর্থী আপনারা সকলেই জানেন, উনি একজন সেই যুগের বিখ্যাত চিত্র নির্মাতা ছিলেন, এবং তার সঙ্গে খুবই ভালো একজন সাহিত্যিক ছিলেন। মহাস্থবির জাতক ওনার লেখা একটি অল টাইম ক্লাসিক, তো ওনারই লেখা এটা। আর এটার মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। প্রচ্ছদ অভিষেক চ্যাটার্জির করা, এবং এর ভেতরে না বেশ কিছু রেয়ার ছবি দেওয়া রয়েছে এইটুকু বইতে। প্রেমাঙ্কুর আতর্থী যা সব ছবি বানিয়েছেন তার পোস্টারগুলো দেওয়া রয়েছে। আর প্রেমাঙ্কুর আতর্থী একটা ছোট্ট পরিচিতি এখানে দেওয়া রয়েছে। যেমন ওনার জন্ম ফরিদপুরে হয়েছিল, ওনার মৃত্যু 1964 সালে, আর কি কি করেছেন। ওনার ছদ্মনামই ছিল মহাস্থবির। মহাস্থবির জাতক, মহাস্থবিরের গল্প সমগ্র, চাষির মেয়ে, 2 রাত্রি, বাজিকর, এগুলো ওনার লেখা কিছু বিখ্যাত বই। তো ছোটর মধ্যে, কনসাইসের মধ্যে এই প্রবন্ধমূলক লেখাটা আমার ভালো লাগবে আশা করছি, কারণ এটা আমার একটা প্রিয় বিষয় নিয়ে লেখা। এবছর আমি বেশ কিছু ক্লাসিক কিনেছি। যেটা বলেছিলাম গত বছরই, আমি নিজেকে একটু এক্সপ্লোর, আমার হরাইজনটা একটু বাড়ানোর চেষ্টা করছি, এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো কিছু কিছু ক্লাসিক যেগুলো আমি আমার এই বই পড়ুয়া জীবনে মিস করে গেছি,
সেই ক্লাসিকগুলো রিভিজিট বা ভিজিট করার চেষ্টা করছি। তার মধ্যেই একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু লেখা আমি সংগ্রহ করার চেষ্টা করছি। বঙ্কিম রচনাবলী তো সংগ্রহ করাই যায়, তো সেটা করার মতো জায়গা আপাতত নেই বাড়িতে, তাই ছোট ছোট কিছু বই সংগ্রহ করছি আর কি। তার মধ্যে একটা বই হচ্ছে চন্দ্রশেখর, যেটা আমি এবার সংগ্রহ করেছি। এটা লতিকা প্রকাশনী থেকে বেরিয়েছে, নিউ লতিকা প্রকাশনী থেকে, ক্ষমা করবেন, নিউ লতিকা প্রকাশনী থেকে এটা বেরিয়েছে, এবং এর মুদ্রিত মূল্য 120 টাকা, এবং এর মোট পৃষ্ঠা হচ্ছে 128। কাভারটা বেশ সুন্দর, মিনিমালিস্টিক হিসেবে খারাপ না, বেশ সুন্দর। একটা মানে ফোক আর্ট মতো করা রয়েছে, ভেতরে বঙ্কিমচন্দ্রের ছবি রয়েছে। আর প্রচ্ছদটি এঁকেছেন সুজন বেরা, আমার প্রচ্ছদটি বেশ ভালো লেগেছে। তো এটা আমার পড়া ছিল না, বঙ্কিমচন্দ্র বেশ কিছু লেখা আমার পড়া, কিন্তু এটা পড়া ছিল না বলে এটা সংগ্রহ করলাম। পড়ে জানানোর চেষ্টা করব কেমন লাগলো। মিত্র ঘোষ স্টলে গেছিলাম, মিত্র ঘোষ থেকে আমি 2-3টে বই সংগ্রহ করেছি। তার মধ্যে এই বইটা সংগ্রহ করে খুব আনন্দ পেয়েছি, নারায়ণ সান্যাল। নারায়ণ সান্যালের লেখা কিন্তু খুব বেশি এর আগে আমার পড়া ছিল, মানে আজ থেকে 6-7 বছর আগেও আমার খুব বেশি লেখা পড়া ছিল না। কাটা সিরিজগুলো পড়া ছিল, 2-4টে ছোটদের লেখা পড়া ছিল, আর একটা দুটো আর্টিমিসিয়া এই ধরনের কিছু লেখা আমার পড়া ছিল। এই 6-7 বছরে আমি বেশ কিছু নারায়ণ সান্যালের লেখা পড়েছি, এবং পড়ে আমার মনে হয়েছে যে উনি একজন অনন্য লেখক ছিলেন। অনন্য এই জন্য যে ওনার মতন লেখার কায়দা বা যে সমস্ত বিষয়বস্তু নিয়ে উনি লিখেছেন, সে ধরনের বিষয়বস্তু নিয়ে খুব বেশি লোকজন কিন্তু তখন লিখতেন না। তো সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন বলেই আমার ধারণা নারায়ণ সান্যাল। ওনার লেখনী আমার দারুণ লাগে। আর এই যে আমার নারায়ণ সান্যালের প্রতি একটা ভালো লাগা, অ্যাডমিরেশন, এর জন্য কিছুটা আরেকজন বুক টিউবার আছে, আপনারা ওর চ্যানেল দেখতে পারেন, আমার ছোট ভাইয়ের মতো রুদ্র। তো রুদ্র দাদু হন নারায়ণ সান্যাল ইনফ্যাক্ট। তো ওর কিছু রেকমেন্ডেশনও এর জন্য দায়ী, মানে আমি ওর রিভিউকে ট্রাস্ট করি বলেই এই বইগুলো সংগ্রহ করেছি, এবং একবারও ঠকিনি। রূপমঞ্জরি পড়া শুরু করে দিয়েছি, আর এই বইটা সংগ্রহ করেছি, এটা দেখালাম, নক্ষত্রলোকের দেবতাত্মা। এটা মিত্র ঘোষ থেকে বেরিয়েছে, যেটা বললাম, মুদ্রিত মূল্য 300 টাকা। এর প্রচ্ছদ দেখেছেন সুব্রত মাঝি। আচ্ছা, এটা না বিশ্বাসঘাতক আমি রেকমেন্ড করেছিলাম, বিশ্বাসঘাতক বছর 2 আগে আমি পড়েছিলাম, রেকমেন্ডও করেছিলাম। তো সেখানে কি ছিল, সেখানে পারমাণবিক বোমা নির্মাণের কলা কৌশল, তার সঙ্গে একটা কাহিনী ছিল। এখানে মানে এটা হচ্ছে এলিয়েনদের এক্সিস্টেন্স নিয়ে, মানে বহির্বিশ্বে কি আমাদের মতনই কোনো জীব আছে বা প্রাণের অস্তিত্ব আছে। অনেকে বলেন নেই, পিওরিস্টরা বলেন নেই, কিন্তু অনেকে বিশ্বাস করেন আছে, এবং তাদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা, একটা নিরন্তর প্রচেষ্টা চলেছে, গোপনে, অনেক সময় খোলাখুলি ভাবে, অনেক দেশের পক্ষ থেকে। তো সেটা নিয়েই এখানে রয়েছে আর কি। তাছাড়া এই মূলত এই যে গল্পটা, মানে এই যে উপন্যাসটা, মূলত একটা খুব ফেমাস সিনেমা আছে, 2001 আ স্পেস ওডিসি। এটা একটা বইও রয়েছে, মূলত বইটার উপরেই বেস করে এই উপন্যাসটা নারায়ণ সান্যাল লিখেছেন, নারায়ণবাবু লিখেছেন। কিন্তু ওনার একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতার নিজস্বতার উপর ভর করে উনি লিখেছেন বলে আমার ধারণা। এবং এটা একটা খুব ফ্যাসিনেটিং রিড হতে চলেছে আমার জন্য, কারণ আমি ভালো লেখনীও যেমন ভালোবাসি, তেমনি কল্পবিজ্ঞানের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ সবসময় রয়েছে। তার উপর নারায়ণ সান্যাল, খুব ভালো রিডিং এক্সপিরিয়েন্স হবে বলে মনে হচ্ছে। এর মধ্যে না কিছু ছোট ছোট ফিগার রয়েছে, সেগুলো আমার বেশ আগ্রহ জাগিয়েছে। এই ধরনের ডায়াগ্রাম থাকা লেখা পড়তে আমার খুব ভালো লাগে, সেটা ফিকশনই হোক বা নন ফিকশন। যাই হোক, পড়ে আপনাদের জানাবো। গত বছর থেকে চর্যা প্রকাশনী কিন্তু চমৎকার কিছু কাজ করছে, ইতিহাস ভিত্তিক ফিকশন, ঐতিহাসিক থ্রিলার, এই সমস্ত জনরা বা সাব জনরাতে। তারই মধ্যে একটা এডিশন হচ্ছে অঙ্গিরা দত্ত দণ্ডপাঠের লেখা শিলালেখ 2। এছাড়াও কিছু চর্যার বই আমি অনলাইন আনিয়েছি, খুব শিগগিরই হাতে পেয়ে যাব। তো এটা আমি বইমেলা থেকেই সংগ্রহ করেছি, দে বুক স্টোর থেকে। মুদ্রিত মূল্য 400 টাকা, এবং এর অলঙ্করণ করেছে তমজিৎ দেব। আর প্রচ্ছদটি এঁকেছে মাতৃভাষা.com এর তরফ থেকে, প্রচ্ছদটি আঁকা হয়েছে। তো ভেতরে প্রিন্ট কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। শিলালেখ 1 যারা পড়েছেন, আমি পড়েছিলাম এবং মুগ্ধ হয়ে গেছিলাম, একাধিক জায়গায় বলেছি।
অঙ্গিরা ঐতিহাসিক উপন্যাস খুব ভালো লেখেন, এবং এখানে তো শিবাজিকে নিয়ে লেখা হয়েছে। আমার শিবাজি আমার প্রিয় ঐতিহাসিক চরিত্রের মধ্যে অন্যতম। তো এখানে সিংহ শাবক, রাজ ধর্ম, জিজামাতা, কালচক্র, চারটি উপন্যাসিকা বা বড় গল্পই বলা যায়, সেগুলো রয়েছে। এবং ভেতরে খুব সুন্দর অলঙ্করণ রয়েছে তমোজিতের করা। এটা বললাম, এর মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। অফকোর্স বইমেলায় আমি 10% ডিসকাউন্টে এটা পেয়েছি। দেখা যাক লেখক এখানে কি বলছেন, লেখকের কথা রয়েছে, তো পড়ে আপনাদের শোনাচ্ছি। আদি যুগের অন্তিম লগ্ন হতে মধ্যযুগ, ভারতবর্ষের ইতিহাসে এক গভীর তাৎপর্যময় সময়কাল। পরিবর্তন হচ্ছে সময়, পরিবর্তন হচ্ছে শাসক, শাসন ব্যবস্থা, ধর্ম। বুদ্ধদেব প্রচারিত ধর্মে অনুপ্রবেশ ঘটছে বজ্রযানের, শুরু হয়েছে বিবিধ দেবদেবী পূজার নিত্য নতুন আচার অনুষ্ঠান। তার কিছু বছর পরেই প্রবল তুর্গী আফগানেরা সঙ্গে করে নিয়ে আসছে মুসলমান ধর্ম। ভারতবর্ষের সংস্কৃতির বৈচিত্র্যের এই মিলনক্ষণের সময়কালে অনালোচিত কিছু চরিত্র এবং বহমান ঘটনাকে গল্পের রূপ দিয়েছি। ওই সময়কালে কয়েকটি চমকপ্রদ ঐতিহাসিক ঘটনা নিয়ে লিখেছি শিলালেখ দুইয়ের গল্পগুলি। কাজেই বুঝতেই পারছেন যে খুব ওয়েল রিসার্চড এবং খুব ভালো লেখনী থাকবে। ওয়েল রিসার্চ বই তো বটেই, ভালো লেখনীও এর মধ্যে আশা করছি। প্রচ্ছদটিও চমৎকার, এবার লেখাটাও ভালো হবে আশা করছি। আপনাদের নিশ্চয়ই জানাবো বইটি পড়ে কেমন লাগলো। ছোটবেলা থেকে, যখন থেকে একদম ছোট ছিলাম, তখন থেকে যখন বাংলা সিনেমার নায়িকাদের চিনতে শুরু করেছি, সবচেয়ে প্রথম যে নায়িকাকে আমি মানে টিভিতে দেখলেই চিনতে পারতাম, গান দেখলে বা কোনো কোনো সিনেমা দেখলেও, তিনি হলেন মহুয়া রায়চৌধুরী। আরেকটা কারণ হচ্ছে মহুয়া রায়চৌধুরীর যে মর্মান্তিক পরিণতি, সেটাও ঘটে আমি যখন খুব ছোট তখন। কাজেই মহুয়া রায়চৌধুরীকে নিয়ে একটা আলোচনা সবসময় চারিপাশে ছিল। টিভিতে ওনার ছবি একাধিকবার দেখানো হতো। তো মহুয়া চৌধুরীর প্রতি একটা ভালো লাগার তখন থেকেই শুরু। দারুণ দেখতে, নৃত্য প্রতিবেশী, খুবই ভালো একজন অভিনেত্রী। মহুয়া রায়চৌধুরীর মধ্যে বাংলার ফিমেল সুপারস্টার হওয়ার সমস্ত গুণ ছিল, এবং কিছু সময়ের জন্য তিনি হয়েও ছিলেন তাই। তারপরেই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। সেটাকেই একটা সেমি ফিকশন আকারে লিখেছেন মালবিকা দাশগুপ্ত, স্মেল অফ বুকস থেকে বেরোনো এই বইয়ে। বইটির নাম হচ্ছে আগুনে ঢেকেছি মুখ। এর মুদ্রিত মূল্য হচ্ছে 599 টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন কৃষ্ণেন্দু মণ্ডল এবং অলঙ্করণ করেছেন রত্নদীপ চ্যাটার্জি। এখানে একটা স্ল্যাব আছে যেখানে খুব কাব্যিকভাবে বইটির বিষয়বস্তু বলা হয়েছে, খুব একদম স্পয়লার ফ্রি ভাবে বলা হয়েছে। এখানে মালবিকা দাশগুপ্তর একটি পরিচিতি দেয়া আছে। মালবিকা দাশগুপ্ত আমারও খুব প্রিয় লেখিকা, এবং আমি একটি ভিডিও করেছিলাম আপকামিং থ্রিলার লেখিকাদের নিয়ে, সেখানে আমি ওনার নাম বলেছিলাম, কারণ আমার মনে হয় যে ওনার লেখনী ভীষণ ভালো, ওনার চরিত্রায়ন ভীষণ ভীষণ ভালো। তো ওনার জন্ম উত্তরবঙ্গে, কর্মজীবন কলকাতায়। ইতিহাস এবং রহস্যের প্রতি ওনার আকর্ষণ রয়েছে, এই দিকটা আমার সঙ্গে মিলে যায়। ওনারও একটা আমি বাইট নিয়েছি, যেটা একটা শর্টস হিসেবে আমি আমার চ্যানেলে দেব। তো এই বইটি নিয়ে উনি বলেছেন সেখানে, তো সেটাও আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে একটা লিগ্যাল নোটিশও দেয়া রয়েছে, কারণ এই ধরনের বই তো অনেক সময় বিতর্কে জড়িয়ে পড়তে পারে। ঠিকই আছে, একটা লিগ্যাল নোটিশ এখানে দেওয়া আছে দীপান্বিতা গাঙ্গুলির। এবং ভেতরেই দেখুন মহুয়া রায়চৌধুরী ফিচার করা একটি বিজ্ঞাপনের ছবি রয়েছে। প্রচ্ছদটা না আমার বেশ ভালো লেগেছে, প্রচ্ছদটা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। এটা খুব এঙ্গেজিং বই হবে। এই ধরনের সেমি ফিকশন পড়ার একটা সুবিধে হচ্ছে তথ্য নির্ভুল তো থাকেই, আবার একটা লেখনির জোরও থাকে, একটা উপন্যাস পড়ার ফিলও দেয়, আবার একটা ইনভেস্টিগেশন রিপোর্ট পড়ার ফিলও দেয়। তো আশা করছি আমার খুব ভালো লাগবে এই বইটি। এবার একটা বই দেখাবো যে বইটা আমি অনেকটাই পড়ে ফেলেছি, এবং এই বইটা আমি আর আমার স্ত্রী মিলে জয়েন্টলি পড়ছি। কাজেই পড়তে পড়তে প্রায় 50% এই বইটা আমাদের পড়া হয়ে গেছে। বইটির মানে খুব অন্যরকম একটি বিষয় নিয়ে লেখা, এবং অনেকদিন আগে বইটা ধারাবাহিকভাবে সানন্দায় বেরিয়েছিল। এটাকে উপন্যাস আকারে পারুল প্রকাশনী নিয়ে এসছে। বইটির নাম হচ্ছে বিষ পাথর,
লেখক হচ্ছেন আমার খুব প্রিয় লেখক রূপক সাহা। প্রচ্ছদটি দারুণ, তাই না? প্রচ্ছদটি আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। ওই প্রচ্ছদ শিল্পীর নামটা এখানে দেয়া নেই, দেয়া থাকলে ভালো লাগতো। এর মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা, এবং এখানে না পারুল প্রকাশনের একটা কিউআর কোড এখানেও রয়েছে। এই কিউআর কোডটা দিয়ে আপনার পারুল প্রকাশনের যাবতীয় বই দেখতে পারেন। আচ্ছা, এর বিষয়বস্তুটা ছোট্ট করে ব্যাক কভারে দেওয়া আছে, আপনাদেরও আমি পড়ে শোনাচ্ছি। উত্তর কলকাতার বনেদি দত্ত জুয়েলার্সের নতুন প্রজন্ম কুন্তল, যেমন চোস্ত সে কারাটেতে, তেমনই অব্যর্থ জ্যোতিষী হিসেবে। এলগিন রোডের পুরনো বাড়ির দেওয়ালে লুকোনো গুপ্তধন পেয়ে যাওয়ার পর থেকেই অনিবার্য সব বিপর্যয় নেমে আসতে থাকে তার জীবনে। হঠাৎ করে হীরের আন্তর্জাতিক চোরাচালান চক্র ও বেআইনি অস্ত্র ব্যবসায়ীদের বিষ নজরে পড়ে যায় কুন্তল ও তার পরিবার। বিষ পাথরের অভিশাপ থেকে কুন্তল কি পারবে নিজেকে ও তার পরিবারকে রক্ষা করতে? রূপক সাহার এই থ্রিলারে একের পর এক অপ্রত্যাশিত মোচড়ে মোচড়ে উন্মোচিত হয়েছে গ্রহরত্ন ব্যবসার ঈষৎ অপরিচিত জগৎ, তার আলো ও অন্ধকার। এই বইটা বিশেষ করে একটি থ্রিলার বলা হচ্ছে, থ্রিলার তো এটা অবশ্যই, কিন্তু এই বইটি না উত্তর কলকাতার যে বণিক সম্প্রদায় বা বেনে বাড়ি, তাদের উপরেও একটা বলা যেতে পারে, তাদেরকেও খুব সুন্দরভাবে এখানে তাদের পরিবার, তাদের পারিবারিক জীবন, তাদের ব্যবসায়িক জীবন, সেগুলোকে নিয়ে খুব সুন্দর ভাবে আলোচনা এখানে করা হয়েছে। গল্প উপন্যাসটা আমার যা মনে হচ্ছে লেখা হয়েছিল মিড 2000s নাগাদ, যখন স্মার্টফোন অতটাও আসেনি মানুষের জীবনে। এই আর কি, ল্যান্ডলাইনের একটা গুরুত্ব তখনও ছিল, সেই সময় হয়তো লেখা। সেই সময় ফিরে যেতেও খুব ভালো লাগছে উপন্যাসটি পড়তে পড়তে। এটা ব্যক্তিগতভাবে বললাম, এই ডিটেল রিভিউ তো আসবেই আমার চ্যানেলে। আর এখানে আরেকটা জিনিস খুব ভালো রয়েছে, সেটা হচ্ছে যে এর যে প্রোটাগনিস্ট, তার জীবনে একটা প্রেম আসছে, এবং সেটা নিয়েও একটা সাসপেন্স রয়েছে যে প্রেমটা কি আসবে না আসবে না, তো সেই প্রেম কি পরিণতি পাবে না পাবে না। আর তার সঙ্গে থ্রিলারটা প্যারালাল ট্র্যাকে চলেছে, মানে রূপক সাহার গল্পগুলোকে আপনি কোনো একটা নির্দিষ্ট সময়ে কখনোই ফেলতে পারেন না, কয়েকটি গল্প উপন্যাস ছাড়া। এটাও তার অন্যথা নয়। আমার তো এখন অব্দি পড়তে চমৎকার লাগছে। মানে পড়া শেষ হলে খুব শিগগিরই এই রিভিউ আমার চ্যানেলে আসবে। এরপর যে বইটি নিয়ে কথা বলবো সেটিও স্মেল অফ বুকস থেকে বেরিয়েছে। স্মেল অফ বুকস এবার বেশ কিছু ভালো বই বের করেছে। এই বইটির লেখক কৌশিক দাস, এই বইটির নাম হচ্ছে নরক পুরাণ। এটা একটা আপনি একটা ফ্যান্টাসি থ্রিলার বলতে পারেন, বা একটা ডিস্টোপিয়ান থ্রিলার বলতে পারেন। দুটো প্যারালাল সময়ে কাহিনী গিয়েছে, একটি বর্তমান এবং একটি ভবিষ্যতের পৃথিবীতে। বর্তমানে বাংলা, ভবিষ্যতে বাংলাও বলতে পারেন। একটি দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছিল বাংলা গত বছর, আমরা সকলেই জানি। এর বেশি আমি কিছু বলবো না। সেই দুর্নীতি কথা এখানে বলা হয়েছে, এবং তার সঙ্গে ফিউচারে একটি বলতে পারে সিরিয়াল কিলিং, সেই সিরিয়াল কিলিংকে এখানে মেলানো হয়েছে। কৌশিক দাস আমার সাম্প্রতিককালে খুব প্রিয় লেখকদের মধ্যে অন্যতম। আমি চেষ্টা করি সবসময় ওনার বইগুলোকে রিভিউ করার, কারণ ওনার বইগুলো পড়তে যেমন ভালো লাগে, সেই বইগুলো নিয়ে অ্যানালিসিস করতে আপনাদের সঙ্গে বসে সেটাও আমার খুব ভালো লাগে। তো সেজন্যে আমি যখন এটা দেখলাম যে নরক পুরাণ বেরিয়েছে স্মেল অফ বুকস থেকে, আমি বইটি সংগ্রহ করে ফেললাম। এখানেও না একটা স্ট্রিক্ট লিগাল নোটিশ দেওয়া রয়েছে, যেই বইটা পিওর ফিকশনের ওয়ার্ক, এবং এই লিগাল নোটিশটা দেয়াতে এই বইটির মধ্যে যে কিছু বিতর্কিত ইস্যু রয়েছে সেই ধারণাটাকে আরো পোক্ত করে দিয়েছে। তো কাজে আমি তো লোভ সামলাতেই পারছি না, অনেকগুলো বই এখন পড়ছি বলে, না হলে এই বইটা পড়তে শুরু করে দিতাম। বেশ মোটাসোটা একটি বই, এবং বইয়ে না প্রচুর অলংকরণ রয়েছে। এই দেখুন, পাতা জোড়া অলংকরণ রয়েছে, কখনো কখনো এই ধরনের অলংকরণ রয়েছে। অলংকরণগুলো ভীষণ সুন্দর। এখানে একটি লেখক পরিচিতি দেয়া রয়েছে, পুরো প্রচ্ছদটা ব্ল্যাকে করা। সেখানে প্রচ্ছদ শিল্পীর নাম দেওয়া হয়নি, মুদ্রিত মূল্য যেটা বললাম 475 টাকা। এর হরফ সজ্জা করেছে কল্পক। কল্পক খুব ভালো কাজ করেছে, কারণ এর ফন্ট বা ওভারঅল লুকটা ভীষণ ভালো হয়েছে বইটার। আর এই অলংকরণগুলো দারুণ লাগছে দেখতে। যাই হোক, সব মিলিয়ে একটা জমজমাট ডিস্টোপিয়ান থ্রিলার পড়তে পারবো এই আশা করে আপনাদের জানাবো। ভিড়ের মধ্যে চলে গিয়েছিলাম পত্রভারতী স্টলে, সেখান থেকে চটপট কিছু বই সংগ্রহ করেছিলাম। তার মধ্যে একটি হলো এই বইটি, শান্তনু বসুর লেখা বর্গি এলো দেশে। শান্তনু বসু একজন বিউরোক্র্যাট, এবং ওনার লেখা বইগুলো পড়তে আমার খুব ভালো লাগে। সেটা কিশোরদের জন্য লেখা রহস্য গল্পে হোক, যেগুলো শিশু সাহিত্য সংসদ থেকে মূলত বেরোয়,
আর না হলে পত্রভারতী থেকে লেখা তার বেশ কিছু ঐতিহাসিক বই হোক, নৈরিত থেকে প্রকাশিত বই হোক, এই মূলত এই তিনটি প্রকাশনা সংস্থা থেকে লেখা বেরোনো বই আমি পড়েছি। এছাড়াও তিনি একদম ছোটদের জন্য ওই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো অদ্ভুতুরে বা একটু মজার গল্পও লিখেছেন, সেগুলো আমার পড়তে খুব ভালো লাগে। ওনার লেখা স্টাইলটাই খুব অন্যরকম, ভালো লাগে পড়তে। তো এই বর্গি এলো দেশেটা ওনার ঐতিহাসিক সিরিজেরই অন্তর্গত, মানে ঐতিহাসিক বইগুলোর মধ্যেই একটা বই, এবং এর মধ্যে 7টি ঐতিহাসিক কাহিনী রয়েছে। আর যেটা বললাম পত্রভারতী থেকে এটি প্রকাশিত হয়েছে, অলঙ্করণ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল, এর মুদ্রিত মূল্য 325 টাকা। শাহানা নাগ চৌধুরীকে এটি উৎসর্গ করা হয়েছে। এখানে 7টি যে গল্প আছে আমি এখানে দিয়ে দেবো, তাও পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের। বর্গি এলো দেশে, শাহী সংঘাত, হার জিত, তমসাবৃত, সুখতৃষ্ণা, নেকলেস আর ইন্দে, এবং বেশ কিছু সুন্দর হেড পিস রয়েছে এখানে। কাভারটাও তো ভীষণ সুন্দর বটেই, ভিনটেজ বইয়ের মতন একটা কাভার। আর এখানে লেখাই রয়েছে কি নিয়ে, 7টি ঐতিহাসিক কাহিনী নিয়ে গাঁথা গল্প সংকলন বর্গি এলো দেশে। সব কাহিনী 18 শতকের। ভৌগোলিক পটভূমি সুবে বাংলা। সময়ের পরিধি 1704 থেকে 1784। মুর্শিদকুলি খাঁ সময় থেকে কোম্পানির আমল। নবাবী সূচনা লগ্ন থেকে ওয়ারেন হেস্টিংসের সময়কাল। এই গল্পগুলির মধ্যে দিয়ে ধরা পড়েছে 18 শতকের বাংলার খণ্ড খণ্ড চিত্র। তো বাংলার ইতিহাস নিয়ে আগে এত বেশি কাজ হয়নি, এখন আমি দেখছি প্রচুর কাজ হচ্ছে, এবং শান্তনু বসু অগ্রণী ভূমিকা নিয়েছেন। তো এই উপন্যাসগুলো, গল্পগুলো পড়তে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। আমিও জানতে পারি অনেক কিছু, যেগুলো মানে অনেক লেখাতে হয়তো আগে অধরা থেকে গেছে। এখানেও আমি নতুন কিছু ফ্যাক্টস জানতে পারবো, এবং ঐতিহাসিক গল্প পড়ার একটা আলাদা আমেজ, একটা আলাদা মজা থাকে, সেটা থেকেও বঞ্চিত হব না, এই আশা রইল। বইটা খুবই প্রমিসিং মনে হচ্ছে, পড়ে আপনাদের জানাবো। এরপর যে বইটা দেখাবো সেটা হচ্ছে মোহিনী পুলের মেয়ে বাদুর, লিখেছেন অভিক মুখোপাধ্যায়। এই গল্পটি প্ল্যাটফর্ম পূজাবার্ষিকীতে বেরিয়েছিল, এবং আমি এটা নিয়ে আলোচনাও বলেছিলাম যে আমার গল্পটা খুবই ভালো লেগেছে। তাছাড়াও অভিক মুখোপাধ্যায়ের লেখা আরেকটি নভেল এখানে রয়েছে, যেটার নাম হচ্ছে হোম অফ ডুম। গল্প রয়েছে পালাবার পথ নেই, আর সেই পথ জ্যান্ত, সেই সাপ জ্যান্ত, ক্ষমা করবে, সেই সাপ জ্যান্ত। অভিক মুখোপাধ্যায় মূলত ঐতিহাসিক লেখার জন্য বিখ্যাত, এবং রাজনৈতিক নন ফিকশন লেখার জন্য বিখ্যাত। তার সেই ফুলের দল যারা পড়েছেন সবাই জানেন, মানে অসাধারণ একটি বই, সাহসী একটি বই। এবং ঐতিহাসিক যে মৌন মগধে আমি রিভিউ করেছিলাম বহু বছর আগে, অভিকের লেখাগুলো এই দুটো জনরাতে খুব ভালো তো বটেই, কিন্তু অনেকেই জানে না যে অভিক মুখোপাধ্যায় হাড় কাঁপানো ভয়ের গল্প লিখতে পারেন, এবং গল্পগুলো পড়লে না সত্যি সত্যি ভয় লাগে। উনি কম লেখেন এই ধরনের গল্প, কিন্তু খুব ভালো লেখেন। তো আমার মতো হরর প্রেমীদের একটা মনে মনে একটা তো আশা ছিল যে ওনার সব এই ধরনের সুপার ন্যাচারাল বা হরর বা এই ধরনের হরর থ্রিলার গল্পগুলো নিয়ে একটা সংকলন প্রকাশিত হবে। তো সেটা যে পত্রভারতী থেকে বেরোবে আর এত সুন্দর প্রোডাকশন কোয়ালিটি হবে, সেটা আমি আশা করিনি। খুব সুন্দর প্রোডাকশন কোয়ালিটি, এত সুন্দর ম্যাজেন্টা কালার, আর ভীষণ সুন্দর কাভারটা দেখুন। আর ভয় তো লাগছেই, আর ভয় লাগাও উচিত, নাহলে আর ভয়ের উপন্যাস কি হলো। এর অলঙ্করণ হচ্ছে আশিস ভট্টাচার্যর করা। আমার প্রচ্ছদটি করেছেন একজন নতুন নাম দেখতে পাচ্ছি, অস্মিক বিশ্বাস। প্রচ্ছদটা আমার অসাধারণ লেগেছে, দারুণ লেগেছে। এবং এতে লেখা আছে কি ধরনের সব বই রয়েছে। ভয় কি কেবল মনের ভুল, নাকি চেনা চারপাশেই লুকিয়ে আছে কোনো প্রাচীন অভিশাপ? পাহাড়ের নিস্তব্ধ উপত্যকায় বিনাশের হাতছানি, মোহনীপুলের রক্তচোষা বাদুর মানবী, জানলার ওপারে ওত পেতে থাকা নিষিদ্ধ রহস্য, আর বিদেশের মাটিতে হার হিম করা ডার্ক ট্যুরিজম। 4টি ঊর্ধ্বশ্বাস গল্পের এই সংকলন আপনাকে নিয়ে যাবে এক অন্ধকার গোলক ধাঁধায়। রক্ত পিপাসা, আদিম লালসা আর অতিপ্রাকৃত আতঙ্কের এই খেলা থেকে কি আদৌ ফেরার পথ আছে? বই পাঠের সময় একবার এদিক ওদিক দেখে নেবেন। দেখে নিলাম এদিক ওদিক, অবশ্য এটা পরে এদিক ওদিক দেখার মানে নেই, বই পড়ার সময় দেখে নেবো। আড়াল থেকে কোনো নিগুড় অস্তিত্ব আপনাকে লক্ষ্য করছে না তো? সাবধান, এই গোলক ধাঁধা থেকে পালাবার কোনো পথ নেই। যেটা বললাম যে অভিক মুখোপাধ্যায়ের লেখায় ভয়ের গল্পগুলো অনেকদিন ধরে আশা করেছিলাম একসঙ্গে আসবে, যখন এসেই গেছে, ইচ্ছে পূরণ হয়েই গেছে। পড়ে আপনাদের জানাবো কেমন লাগলো।
এরপর বলবো ক্যাফে টেবিল থেকে সংগ্রহ করা এই বইটি সম্পর্কে। বইটির নাম হচ্ছে নেতাজি শব্দ রহস্য এবং অনামিকা মণ্ডল সেনগুপ্তের লেখা। এর মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। এর প্রচ্ছদ দেখেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এটা হচ্ছে, দেখুন, নেতাজিকে নিয়ে এবছর একাধিক বই বেরিয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে। একটি বই তো মানে রেকর্ড বেস্টসেলারই হয়েছে বলা যেতে পারে, যেটি কুণাল বসু লিখেছেন। এছাড়াও আমি দেখেছি যে একাধিক প্রকাশনা থেকে সুভাষচন্দ্রের উপরে বই বেরিয়েছে। আমি ভাবলাম আমি একটু আলাদা রাস্তায় যাচ্ছি, নেতাজির ওপরে বেস করা একটা ফিকশন আমি কিনে নিই। তো সেই ইচ্ছে থেকে এটা মূলত সংগ্রহ করা। এর যে ফ্ল্যাপটা, মূলত আমি যে ফ্ল্যাপটা পড়ে আমি উদ্বুদ্ধ হই বইটা কিনতে। নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিমাংশু শেখর গাঙ্গুলি আজাদ হিন্দ ফৌজে যোগ দেন। সেখানে নারী বাহিনীর সদস্য ইন্দুবালা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইন্দুবালা দেবী স্বাধীনতা সংগ্রামীদের হয়ে গুপ্তচরের কাজ করতেন। স্ত্রীর কাজের জন্য হিমাংশু শেখর এমন একটি মাইক্রো ভিডিও ক্যামেরা বানিয়েছিলেন যা কানের দুলের মধ্যে ভরে রাখা যেত। সেই ক্যামেরার ডিভাইসটা থাকতো বিপ্লবীদের কাছে। ইন্দুবালা দেবী ব্রিটিশ সেনাবাহিনীদের শিবিরে পরিচারিকা সেজে খবর আদান প্রদান করতেন। তারপর একদিন তিনি ধরা পড়েন। জেলের মধ্যে ব্রিটিশ সৈন্যের অত্যাচারে তিনি মারা যান। সরকারি বিভিন্ন কাজকে উপেক্ষা করে নিজেকে ব্যস্ত রাখতে শব্দ সংগ্রহের কাজে গড়ে তোলেন এক বিরল সংগ্রহশালা, শব্দ বাগান, যেখানে আছে রেডিওর প্রাচীনকাল থেকে বর্তমানকালে সব রকম পার্টস, বিভিন্ন রকম রেকর্ড, দুষ্প্রাপ্য বাজনা ইত্যাদি। হঠাৎ করে রয়ের কাজ শেষ করেন, সেই দিনই তাকে খুন করার চেষ্টা করা হয়। ভাগ্যোদয়ে বেঁচে গেলেও সারা জীবনের জন্য অন্ধ হয়ে যান। বুঝতেই পারছেন, এটা একটা নেতাজিকে ঘিরে বা আজাদিন ফৌজকে ঘিরে গড়া বা গড়ে তোলা একটি থ্রিলার। খুব অন্যরকম একটা টপিক। আমি এটা দেখে আমার খুব মানে একটা উৎসাহ জাগলো এবং আমি এই বইটি কিনে নিলাম। এটা আমার কিন্তু লিস্টেও ছিল না। যাই হোক, বইটি দেখে খুবই ভালো মনে হচ্ছে। কাভারটা আমার ভীষণ সুন্দর লেগেছে। এখানে লেখিকার একটি পরিচিতি দেয়া রয়েছে। না, লেখা আমি আগে কোনোদিন পড়িনি। ইনি বাংলা সাহিত্যের স্নাতকোত্তর এবং সানন্দা, শুকতারা, অদ্বিতীয়, গৃহশোভা, সাপ্তাহিক, বর্তমানে লেখালেখি করেছেন। এর আগে 5টি একক বই বেরিয়েছে। তো এটা ওনার লেখা কোনো বই, আমি প্রথম পড়ে আপনাদের নিশ্চয়ই জানাবো। বুক ফার্ম থেকে এই বইটি সংগ্রহ করেছিলাম। রহস্যভেদী সদাশিব, আমার ছোটবেলা খুব প্রিয় লেখক মঞ্জিল সেনের লেখা। মঞ্জিল সেনের লেখা ভূতের গল্প আপনারা যদি না পড়ে থাকেন আর ভূতের গল্প পড়তে আপনাদের ভালো লাগে, আমি আপনাদেরকে অনুরোধ করবো ওনার লেখাগুলো পড়ে দেখার। সত্যি সত্যি হাড় কাঁপানো এই ভূতের গল্পগুলো। এছাড়া উনি বেশ কিছু অ্যাডভেঞ্চারের গল্প, থ্রিলার গল্প, গোয়েন্দা গল্প লিখেছেন ছোটদের জন্য। সেগুলো ভীষণ ভীষণ ভালো। ইনফ্যাক্ট আমার নিজের পকেট মানি জমিয়ে কেনা বই কিন্তু ওনার লেখা বই প্রথম কিনেছিলাম আমি। সেটার নাম ছিল চিতার থাবা, যা নিউ বেঙ্গল থেকে তখনকার দিনে বেরিয়েছিল। তো বুঝতেই পারছেন এই নামটার সঙ্গে আমার অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। কাজে তখন দেখলাম যে ওনার এমন একটা ক্যারেক্টারকে নিয়ে এই বইটি এসছে যে যে চরিত্রটি সম্পর্কে আমি কিছুই জানতাম না। তখন আমি একটু অবাকও হয়েছিলাম, কারণ আমি ওনাকে আমি নিজেকে ওনার ফ্যান বলেই মনে করতাম এক সময়। তারপরে আমার একটা উৎসাহ জাগলো যে বুক ফার্ম থেকে এই বইটি আমি সংগ্রহ করবো এবং করেই ছাড়লাম। আমি যখন একটা কিছু ভেবে নিই যে করবো, তখন জেনারেলি করেই ছাড়ি আর কি। তো এনিওয়েজ, এটা সম্পাদনা করেছেন অমিতাভ চক্রবর্তী, যিনি চমৎকার সব কাজ করছেন বুক ফার্ম এবং দ্বীপ প্রকাশনার হয়ে। পুরনো অনেক হারিয়ে যাওয়া লেখা উনি সংগ্রহ করছেন, তাকে আমি সাধুবাদ জানাবো। এর প্রচ্ছদ দেখেছেন অর্ক চক্রবর্তী, আর মূল্য হচ্ছে 349 টাকা। এগুলো মূলত কোর্ট প্রসিডিংস বা কিছু কোর্ট কেস নিয়ে গোয়েন্দা গল্প ধাঁচে লেখা কিছু গল্পের সংকলন। এর সবগুলোরই মূল ক্যারেক্টার হচ্ছেন সদাশিব বলে একজন আর কি। এর মধ্যে মোট 12খানা গল্প রয়েছে। আর এখানে মঞ্জিল সেনের একটি লেখক পরিচিতি দেওয়া রয়েছে। 1926 সালে তার জন্ম, আর 2016 সালে তিনি মারা গেছেন। উনি না একটা জাতীয় পুরস্কার পেয়েছিলেন, ওনার একটা দুর্দান্ত উপন্যাস আছে গোরা চাঁদ বলে, তার জন্য। আপনার সম্ভব হলে পড়ে দেখতে পারেন, সংগ্রহ করে দেখতে পারেন। মোস্ট প্রবাবলি দেব সাহিত্য কুটির থেকে সেটি বেরিয়েছিল। এনিওয়েজ, এই বইয়ে ফিরে আসি।
এই গল্পটি আমি যেটা ঠিকই ভেবেছিলাম, একজন অবসরপ্রাপ্ত ব্যারিস্টারকে নিয়ে, যেন সদাশিব মিত্র এটা ভূমিকায় লেখা রয়েছে, এবং যেটা আমার মনে হচ্ছে কিছুটা পেরি ম্যাসন ধাঁচের হবে গল্পগুলো। এটা পড়ে অবশ্যই জানাবো। আমার ভালো লাগা, আমার মনে হয় ওনার লেখা পড়ে আমার এখনো ভালো লাগবে যেরকম ছোটবেলায় লাগতো। সেকেন্ড লাস্ট বই, বাংলাদেশের বই কেনাটা বইমেলা থেকে একটা অভ্যেসেই দাঁড়িয়ে গেছে বলতে পারেন। এখন তো বাংলাদেশের প্যাভিলিয়ন 2 বছর হলো আসছে না, তাও কিছু স্টলে বাংলাদেশের বই পাওয়া যাচ্ছিল। সেরকমই মল্লিক ব্রাদার্স বলে একটি দোকানে আমি গেছিলাম, সেখান থেকে আমি 2টি বই সংগ্রহ করেছি। তার মধ্যে একটি হচ্ছে সাদিয়া শওকত বাবরির লেখা অবাধ্য পিছু টান। এটা দেখে আমার রোমান্টিক থ্রিলার বা রোমান্টিক পিওরলি প্রেমের উপন্যাস বলেই মনে হচ্ছে। এখানে লেখাও আছে, এর ফ্ল্যাপটা ভীষণ সুন্দর, বাংলাদেশের বইয়ের প্রচ্ছদগুলো খুব সুন্দর হয়, এতে এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এটা নবকথন থেকে বেরিয়েছে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 560 টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন আভা তাজনোভা ইরা। এখানে ওনার একটা সাদিয়া শওকতের একটি লেখক পরিচিতি দেওয়া রয়েছে। আমার থেকে অনেকটাই ছোট উনি, 2003 সালে ওনার জন্ম, পটুয়াখালীতে জন্ম ওনার, এবং এর আগে ওনার একটা অলরেডি উপন্যাস লেখা হয়ে গেছে। এটাই ওনার দ্বিতীয় উপন্যাস। তো এটা অবসেসিভ লাভ নিয়ে আমার যতদূর মনে হচ্ছে। চাইলেই কি সব পিছুটান কাটিয়ে ওঠা যায়, ভুলে যাওয়া যায় জীবনের সাথে জড়িয়ে যাওয়া সকল মানুষকে? জীবনে চলার পথে হঠাৎ ধূলিঝড়ের ন্যায় আগত কিছু মানুষও অনেক সময় হৃদয়ের খুব গভীরে ঘাঁটি গেড়ে বসে। হাজার চাইলেও তাকে ভুলে যাওয়া যায় না, দূরে সরিয়ে রাখা যায় না। তাকে ছেড়ে যেতে চাইলেও এক অজানা অবাধ্য পিছুটান ঠিক তার মুখোমুখি এনে দাঁড় করায়, বলতে বাধ্য করে ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। প্রেমের উপন্যাস মাঝখানে আমি একটু এড়িয়েই চলতাম, এখন আস্তে আস্তে প্রেমের উপন্যাস পড়ছি। কিছু কিছু উপন্যাস পড়তে আমার ভালোও লাগছে। তো আমার এই নিউলি অ্যাকোয়ার্ড টেস্টে আরেকটা অ্যাডিশন বলতে পারেন। এর মধ্যে হয়তো কিছুটা থ্রিল এলিমেন্ট থাকলেও থাকতে পারে, বাংলাদেশের রোমান্টিক উপন্যাসের সাধারণত থাকে, নাও থাকতে পারে। যাই হোক, নির্ভেজাল প্রেমের উপন্যাস হিসেবেই আমি এটাকে পড়া শুরু করব, আর কিছু যদি পেয়ে যাই তো বোনাস, পড়ে অবশ্যই জানাবো। শেষে যে বইটি দেখাবো, এই বইটি আমার পুরো বইমেলা সামগ্রিকভাবে কেনা শেষ বই। বইটির নাম 4টি রহস্য উপন্যাস, লেখকের নাম সুখময় মুখোপাধ্যায়, এবং এটি বেরিয়েছে বৈদেশিক থেকে। বৈদেশিকের স্টলটা আসলে আমি একটু লেটে স্পট করেছি। বৈদেশিকের স্টল আমার বরাবরই খুব ভালো লাগে। ওখানে 2টি ছেলে রয়েছে, অল্প বয়সী ছেলে। তাদের ব্যবহার আমাকে সবসময় মুগ্ধ করে, তাদের উৎসাহ আমাকে খুব মুগ্ধ করে। তারাই আমাকে খুব উৎসাহ নিয়ে এই বইটি দেখালো। বইটি প্রচ্ছদ দেখেছেন প্রবীর সেন। এর মুদ্রিত মূল্য একটু বেশি, 650 টাকা। কিন্তু এটা আমার কেন হঠাৎ মনোযোগ কেড়ে নিল, এবং আমি অন্য একটা বই দিয়ে আমার বইমেলা অভিযান শেষ করব ভেবেছিলাম, কিন্তু তার জায়গায় কেন এই বইটি কিনে শেষ করলাম, তার কারণ হচ্ছে এখানে মোট 4টে রহস্য উপন্যাস রয়েছে। তির্যক রেখা, নেতারহাটের রহস্য, পরলোকে পুলস্ত চৌধুরী এবং সবুজ সোনালী রহস্য। এখানে এই বই গল্পগুলো না এখনকার দিনে লেখা নয়, এগুলো গল্পগুলো অনেকদিন আগে লেখা, এবং সেই অরিজিনাল কাভারগুলোকেও এখানে রাখা রয়েছে। কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। এখানে এই উপন্যাসগুলো আসলে প্যাস্টিস উপন্যাস। প্যাস্টিস মানে বলতে পারেন ফ্যান ফিকশন ধরনের আর কি, মানে যেমন হুকাকাশি, যেমন পরাশর বর্মা, এদের স্রষ্টা তো আসলে প্রেমেন্দ্র মিত্র, মনোরঞ্জন ভট্টাচার্য। কিন্তু এই উপন্যাসগুলিতে সুখময় মুখোপাধ্যায় আবার তাদেরকে নিয়ে এসছেন এই উপন্যাসে। তো এই ধরনের সাহিত্যগুলোকে মূলত প্যাস্টিস সাহিত্য বলা হয়ে থাকে। তো এটা দেখেই আমি মূলত এটা কিনলাম, কারণ এই ধরনের সাহিত্য তখনও যে লেখা হতো এ সম্বন্ধে আমার আইডিয়া একটু কম ছিল। এখানে জয়ন্ত এসেছেন, ব্যোমকেশ এসেছেন, স্বয়ং ব্যোমকেশ এসেছেন, এখানে সবাই এসেছেন আর কি। যাই হোক,
বইখানি কিন্তু সম্পূর্ণ মৌলিক, এটাই লেখক ক্লেম করছে যে গল্পগুলো মৌলিক। তো ওই গল্পগুলোতে এই চরিত্রদের নিয়ে আসা এটা একটা খুবই ইউনিক ব্যাপার, এবং এই ধরনের বই বাংলায় তো আমি পড়েছি বলে মনে পড়ছে না আমার। তো যাই হোক, এটা পড়ে দেখতে হবে কেমন লাগে। প্রিন্ট বলুন বা ফন্ট বলুন, সব মিলিয়ে বেশ ভালো লাগছে, একটা পজিটিভ ভাইব দিচ্ছে। আম, তো এটা পড়ে দেখব। এই ছিল আমার মেগা বুক হলের প্রথম পার্ট। আগেই বলে রাখছি, এবার কোন সুপার মেগা হল হচ্ছে না, মানে আমি প্রচুর বই এবছর বইমেলায় কিনিনি, যদিও অনেক হিসেবের বাইরে গিয়ে অনেক বই কেনা হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে আমরা এই বাড়ি থেকে খুব শিগগিরই শিফট করছি অন্য একটা জায়গায়, অন্য একটি বাড়িতে। তো বুঝতেই পারছেন, যত বই হবে তত শিফট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কত বই বেচবো বলুন, মানে নতুন বইগুলো তো আর বেচা যাবে না, সেগুলোকে তো নিয়েই যেতে হবে। সেজন্য যতটা কম পারা যায় সংগ্রহ করার চেষ্টা করেছি, কিন্তু ভালো বই সংগ্রহ করার চেষ্টা করেছি, এমন বই সংগ্রহ করার চেষ্টা করেছি যেগুলো আমি হোর্ড করে রাখবো না, পড়েই ফেলবো। আহ, তো কেমন লাগলো এই মেগা বুক হল, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। পরের মেগা বুক হল শিগগিরই চলে আসবে, এটা আপনাদের প্রমিস করলাম। আজ তবে আসি, হাজির হয়ে যাবো পরবর্তী ভিডিও নিয়ে। অফকোর্স মেগা বুক হল পার্ট 2, আর কি ভিডিও হবে, এখন তো এই ভিডিওই চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, টাটা।